লেখক মহিউদ্দিন আহমেদ একটা চমৎকার আর্টিকেল করেছেন। দেশে ঢুকতে এত অস্থির হলে পালালেন কেন? প্রায় দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে এই তো আমি ঢুকে যাচ্ছি, এই বছরই ঢুকবো, জুনে ঢুকবো, জুলাইতে ঢুকবো। তিনি বারে, বারে এই কথা বলছেন। তার কথার উপর বিশ্বাস করে বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঝে মধ্যে ঝটিকা মিছিল-টিছিল করছেন। তারা তাদের অবদান রাখার চেষ্টা করছেন যাতে পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় আসলে তারা যাতে মূল্যায়ন পান। কারণ এখন যারা বিএনপির যেই ত্যাগী নেতারা, তারা আম যারা ঝুঁকি নিয়েছেন, তারেক রহমান খুঁজে, খুঁজে তাদেরকে বের করছেন। তাদেরকে আম পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকে মূল্যায়ন করছেন। ঠিক সেইভাবেই আ শেখ হাসিনাকে তারা কল্পনা করেন। শেখ হাসিনার এই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, আ ভোট ছাড়া ক্ষমতায় থাকা এগুলি তাদের কাছে বিবেচনা না। এটা হলো অন্ধ ভক্তদের আম হচ্ছে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথা বললাম। তো মহিউদ্দিন আহমেদের একটা লেখা যে চমৎকারভাবে লিখেছেন, ২০২৪ সালের ৫ই আগস্ট অনেকেই টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে আছি। তখন আমি ওই সময় ব্যাংককে ছিলাম। আমিও তাকায় ছিলাম। দুপুর ১২টা থেকে স্ক্রলে ভেসে আসছে একটা খবর, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভাষণ দেবেন। অনেক পরে কিন্তু মানে টাইম যেই টাইমে বলার কথা তারও প্রায় ১-১.৫ ঘন্টা পরে বা ২ ঘন্টা পরে তিনি আ পর্দার সামনে আসেন। বিকাল ৪টার দিকে, ওই যে ১২টার পর থেকে, তার মানে ৪ ঘন্টা পরে বিকাল ৪টার দিকে তিনি মাইক্রোফোনের সামনে আসলেন। টেলিভিশনের পর্দাগুলো সব আম লাইভ তখন। ঘোষণা দিলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। বললেন, "আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কাজ পরিচালনা করব। ধৈর্য ধরেন, সময় দেন।" তারপর আমরা জানতে পারলাম, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান তাকে ভারতে রেখে এসছে, কিন্তু কোথায়? পরদিন ইন্ডিয়া টুডে পত্রিকায় খবর ছাপা হলো, শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ নয়াদিল্লির কাছে গজিয়াবাদে সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করে। সে সময় ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে স্বাগত জানান। হাই! দেখেন, একসময় তিনি সরকার প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের মন্ত্রীরা তাকে অভ্যর্থনা জানাতেন। এখন সেনা কর্মকর্তারা তিনি, তার মানে সিকিউর জোনে তিনি অলরেডি চলে গেছেন। ওয়াশিংটন পোস্ট এই সংবাদ ছিল এরকম, কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে কয়েকশো মানুষ নিহত হওয়ার পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। তো এই হচ্ছে পরিস্থিতি। তারপর অন্তর্বর্তী সরকার গঠন, ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ, অনেক ঘটনা খুব দ্রুত ঘটেছে। দেশব্যাপী চরম নৈরাজ্য হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে, বাড়িতে হামলা হয়েছে। শীর্ষ নেতাদের প্রায় সববার বাড়ি আ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু আ আ নেতাকর্মী হয় আহত হয়েছেন, নিহত হয়েছেন, কারাগারে ঢুকেছেন, দেশ ছেড়ে পালিয়েছেন। একটা লঙ্কা কাণ্ড চলেছে এরপর ২-৩ মাস ধরে। এরপর শেখ হাসিনা আস্তে, আস্তে মুখ খুলতে শুরু করেছেন। তিনি বলছেন যে এটাকে জঙ্গিবাদী এবং মৌলবাদীদের কর্মকাণ্ড, ষড়যন্ত্র, চক্রান্ত, ডিপ স্টেট, আমেরিকার আ সংযুক্তি, আমেরিকার মাধ্যমে এটা হইছে। নানা রকম গল্প তিনি ফাঁদতেছেন এবং বারবার যেটা বলতেছে, এই তো তিনি চলে আসছেন। এই সল্ট লেকে চলে আসছেন, ওখানে আছেন, যেকোনো মুহূর্তে সীমান্ত দিয়ে ঢুকবে। তো কথা হলো, যখন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্তটা তিনি ঘোষণা করারও সময় পেলেন না। তখনই পদত্যাগ করে তিনি যেটা করতে পারতেন, তার নিরাপত্তার ব্যাপার ছিল, তিনি গোপালগঞ্জে আশ্রয় নিতে পারতেন। গোপালগঞ্জের মানুষ যেকোনো সময় তার জন্য জীবন দিতে প্রস্তুত। লক্ষ, লক্ষ মানুষ তখন যদি আ অন্তত এসে গণভবনটা পাহারা দিত, তাহলে শেখ হাসিনা রক্ষা পেত। এরকম লজ্জাজনক আম হয়তো মানে তার পলায়নটা হইতো না। তিনি গোপালগঞ্জেই যাইতে পারতেন। বলতে পারতেন সেনাবাহিনী বা বিমান বাহিনীকে যে, হেলিকপ্টারে করে আমাকে গোপালগঞ্জে দিয়ে আসো। কিন্তু শেখ হাসিনা দেখেন ওইটুকুও ভরসা করতে পারেনি। কারণ তিনি কাউকে বিশ্বাস করে না। তার কিছু অন্ধ সমর্থক আছে, ভক্ত আছে, আওয়ামী লীগকে ভালোবাসে, শেখ মুজিবকে ভালোবাসে, শেখ হাসিনাকেও ভালোবাসে। অন্ধভাবে। তাদেরকেও তিনি বিশ্বাস করেন না। যদি বিশ্বাসই করতেন তাহলে তিনি
দেশ ছাড়তেন না। খেয়াল করেন এই কাছাকাছি সময় নেপালেও একটা গণঅভ্যুত্থান হলো, সেখানেও কিন্তু মানুষ যে রাজপ্রাসাদ দখল করলো, প্রধানমন্ত্রীর দপ্তর, প্রধানমন্ত্রীর বাসভবন, সবাই পালায় গেল। কিন্তু পালায় যেয়ে কিন্তু তারা দেশ ছেড়ে ভারতের সাথে তো নেপালের যে সম্পর্ক, কোনো ভিসাও লাগে না, চলে যেতে পারে। তো চলে যেতে পারতো, কিন্তু যাননি। তারা যাননি। তারা কিন্তু ওই পাহাড়ে হয়তো এক স্থান থেকে আরেক স্থানে, এক রাজ্য থেকে আরেক রাজ্য বা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেয়ে তারা নিরাপদে ছিলেন। হয়তো সেনাবাহিনী পাহারায় ছিলেন, এইটুকুই। কিন্তু দেশ ছেড়ে পালাননি। দেশ ছেড়ে পালানোর লজ্জাটা তারা নেননি। যেই রাজনীতিক দেশ ছেড়ে পালায় যায়, তারা আর কখনো ফিরে আসে না। এই যে আসাদ, সিরিয়ার আসাদ দেশ ছেড়ে পাল্লায় রাশিয়ায় গেছে, সে কিন্তু আর কোনোদিনও ফিরবে না। সে ওই দেশে ফিরতে পারবে না। তারপর আফগানিস্তানের যে হামিদ কারজাই, সম্ভবত লাস্ট কে ছিল তালেবানদের, সেও যে পালায় গেল, এরা আর কোনোদিন দেশে ফিরতে পারবে না। এটা হলো পরিণতি। শেখ হাসিনাকে এই পরিণতি মানতে হবে। এটা হলো বাস্তব। তাকে দল ছাড়তে হবে, নেতৃত্ব ছাড়তে হবে, অন্য কাউকে বলতে হবে যে আমি অবসরে চলে গেলাম। তিনি আবার এইটা ওই একটা জঙ্গি বা উগ্রবাদীদের তৎপরতা হয়েছে, এখনকার যে সরকার, সে সরকারের সাথে এখনো বনিবনা হচ্ছে না ভারতের, এটাকে চিন্তা করে যে ভারত কিছু একটা করে দেবে আর তার উপর ভর করে তিনি দেশে ফিরবেন, এটা হবে না। তিনি চান্স মিস করছেন প্রথমেই। তার অন্তত গোপালগঞ্জে যে ঠাঁই নেওয়া উচিত ছিল, সেখানেও যদি তেমন পরিস্থিতি হইতো, সেখান থেকে না শেষ হয়ে যেত। কিন্তু তিনি তো চেষ্টাই করলেন না। তার প্রথম দফায় যে ভারতের আশ্রয় প্রশ্রয়ে, ভারতের মদদে তিনি ক্ষমতায় ছিলেন, যেই বিপদ হইল, সাথে সাথে টপ করে ওই সেই ভারতেই গেল। তার মানে বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসা নেই, মায়া মমতা নেই, বা ভরসাও নেই। কারণ বাংলাদেশের মানুষকে তিনি বিশ্বাসঘাতক মনে করেন। সেই শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনীর যে সদস্যরা হত্যা করলো, তারপর বাংলাদেশের মানুষ নেমে আসে নাই শেখ মুজিবের পাশে। তিনি মনে করলেন যে তার বাবার পাশে যেহেতু বাংলাদেশের মানুষ আসেনি এত বড় একটা হত্যাকাণ্ডের পর, সুতরাং আমার পাশেও থাকবে না। সুতরাং তার বাবা পালাতে পারেননি, কিন্তু তিনি আর এই সুযোগটা মিস করেননি, তিনি চলে গেছেন। এটা হচ্ছে বাস্তবতা। ফলে শেখ হাসিনাকে ঘিরে যারা স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন আসলে দুঃস্বপ্ন, অলীক স্বপ্নের মধ্যে তারা থাকেন।